নমস্কার, যুক্তিতর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। সবাইকে বড়দিনের শুভেচ্ছা এবং ভারতবর্ষের প্রয়াত যশস্বী প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীরও আজকে জন্মদিন। আমাদের সংকল্প নেওয়ার দিন। নতুন বছর ভালো কাটুক, সুন্দর কাটুক, সবাইকে নিয়ে আনন্দের সাথে 2024 আপনাদের কাটুক। 2024-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপির স্লোগান কি? सपने नहीं हकीकत बनते हैं, इसलिए तो सब मोदी को चुनता है। सपने नहीं हकीकत बनते हैं, इसीलिए सब मोदी को चुनते हैं। সংসদের শীতকালীন অধিবেশন শেষ হওয়ার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক করলেন, স্টক টেকিং। দেশের প্রতিটি রাজ্যের বিজেপির সভাপতিরা সেখানে ছিলেন, সাংসদরা ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি, সিনিয়র ক্যাবিনেট মিনিস্টাররা ছিলেন। 10 বছর পূর্ণ হচ্ছে। 24 সালে মোদিজি জিতলে পরে নেহেরুজির রেকর্ড স্পর্শ করবেন, টানা 3টে লোকসভা নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হওয়ার। 10 বছর হলে একটা সরকারের কাছে মানুষ এক্সপেক্ট করে ক্ষমতায় আসার সময় তারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেই প্রতিশ্রুতির কতটা বাস্তবায়িত হয়েছে। বিজেপির দাবি তারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেই প্রতিশ্রুতির অধিকাংশই তারা পূর্ণ করেছে। এবং এই যে ধরুন কিছু আঞ্চলিক দল এবং অবশ্যই কংগ্রেস যেভাবে কাস্ট সেন্সাস এবং তার ভিত্তিতে সংরক্ষণের দাবি তুলেছিলেন, 3 রাজ্যের বিধানসভার ভোটে কিন্তু সেটা ফলপ্রসূ হয়নি। কাউন্টার ন্যারেটিভ বিজেপি তৈরি করলো, গরিব, কৃষক, যুবক এবং মাতৃশক্তির উন্নতি করাই আমাদের মূল লক্ষ্য। এবং বিকশিত ভারত সংকল্প যোজনা বলে যে গাড়ি দেশময় ছুটে বেড়াচ্ছে, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে যে নতুন শব্দবন্ধ পলিটিক্যাল লেক্সিকনে চালু হলো মোদি গ্যারান্টি, এই মোদি গ্যারান্টিকেই কিন্তু সামনে রাখা হবে 2024-এর লোকসভা নির্বাচনে। এ নিয়ে কোনো সন্দেহ নেই। সেই জন্যই এই নতুন স্লোগানের জন্ম। অর্থাৎ কৃষক, যুবক, মাতৃশক্তি এদের পাশে দাঁড়ানো এবং অবশ্যই গরিব মানুষ, পিছিয়ে পড়া মানুষ, লাইনের শেষে দাঁড়ানো মানুষ, আদিবাসী মানুষ এবং অবশ্যই সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোই যে মোদিজির লক্ষ্য। এবং এটা যে তার গ্যারান্টি, এবং গ্যারান্টি যে তিনি যে প্রতিশ্রুতি দেন সেটা যে পালন করেন, এটাই তার গ্যারান্টি। এটাকেই সামনে রেখে প্রচারে ছাপাবে। অর্থাৎ শুধু হিন্দুত্ব নয়, 10 বছরের কাজের খতিয়ান মানুষের সামনে বিজেপি আনবে। সাংসদ, বিধায়ক, কেন্দ্রীয় মন্ত্রী সমস্ত পদাধিকারীদের হয় সমাজ মাধ্যমে বা বাড়িতে বাড়িতে গিয়ে কেন্দ্রের সরকার গত 10 বছরে সাধারণ মানুষের জন্য কি কি কাজ করেছে এবং কত মানুষ তার সুফল পেয়েছে তার বিস্তারিত খতিয়ান তুলে ধরা হবে। এবং বিজেপি শিবিরে যখন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে, প্রধানমন্ত্রী নিজে বৈঠকে উপস্থিত থেকে কি কি করণীয় সেটা বলছেন, 10 বছরের কাজের খতিয়ান নিয়ে মানুষের কাছে যাওয়ার কথা বলছেন। আর হিন্দুত্বের এজেন্ডা তো আছে, রাম মন্দিরকে কেন্দ্র করে যে আবেগের বিস্ফোরণ হবে বলে বিজেপি এক্সপেক্ট করছে, সেটাকে ভোট বাক্সে ট্রান্সফার করার জন্য সাংগঠনিকভাবে তারা যে ঝাঁপিয়ে পড়বে এবং সংঘ পরিবারে যে ঝাঁপিয়ে পড়বে তার এতে কোনো সন্দেহের অবকাশ নেই। অযোধ্যায় নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হবে এবং 1 মাস ব্যাপী রাম মন্দিরকে কেন্দ্র করে যে আবেগের বিস্ফোরণ সেটাকে তারা সুসংহতভাবে কাজে লাগাবার চেষ্টা করবে। উল্টো দিকে দেখুন ইন্ডিজোটের হাল। নীতিশ কুমার গোসাগরে খিল তুলে বসে আছেন। কেন তাকে কোঅর্ডিনেটর পদে ভাবা হয়নি, কেন তাকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে বিবেচনা করা হয়নি। নীতিশের মান ভাঙাতে উদ্যোগী হয়েছেন রাহুল গান্ধী।
আবার যিনি বিজেপি বিরোধী লড়াইয়ের 1 নম্বর বলে দাবি করেন, তার সবজান্তা মুখপাত্র সবসময় যে বিষয়টাকে নিয়ে চিৎকার করেন, তিনি হঠাৎ করে বলে উঠলেন নাকি, শুনলাম নাকি, পরে আবার তৃণমূল বলছেন এরকম কোনো কথা হয়নি। প্রিয়াঙ্কা গান্ধী দাঁড়ান বেনারসে মোদিজির বিরুদ্ধে। গঙ্গার পশ্চিমকূল বেনারসের সমতুল, সেই জন্য গঙ্গার পশ্চিমকূলে আপনি আপনার দপ্তর স্থানান্তরিত করেছেন। এবার আসল বেনারসে গিয়ে লড়ুন না মোদিজির বিরুদ্ধে, যিনি বিজেপির বিরুদ্ধে নাকি দেশের 1 নম্বর বিশ্বাসযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব। নিজে তো লড়বেন না, তাহলে উস্কে দিচ্ছেন কেন? মানুষ আপনার এই ভূমিকাকে দেখছে, যদিও নাকি তৃণমূল বলছে এরকম কোনো কিছু হয়নি, জানি না। মল্লিকার্জুন খাড়গের নাম আপনি বললেন কেজরিওয়ালের পরামর্শে, তিনি দলিত নেতা বলে। রাহুলকে আপনি আন্ডারমাইন করতে চান, এটা আমরা জানি। তার কারণ একটা, এই রাহুলকে আমাদের প্রিয় রাহুল বলে পাটনায় আপনি বলেছিলেন না? তারপর ইয়েচুরির সঙ্গে রাহুলের সম্পর্কের রসায়ন দেখে আপনি বুঝলেন যে বাম কংগ্রেস জোট এই রাজ্যে থাকবে, অন্তত তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট হওয়ার সম্ভাবনা সুদূর পরাহত। যদিও রাজনীতিতে শেষ কথা বলা যায় না, কিন্তু রাহুল গান্ধী মমতার তৃণমূলের সঙ্গে জোট করতে আদৌ ইন্টারেস্টেড নন, সেটা মমতা বুঝেছেন। তাই রাহুলকে আন্ডারমাইন করা, তার পরিবারের সদস্যদের আন্ডারমাইন করা। যদি খবরটা ঠিক হয় প্রিয়াঙ্কাকে বারাণসীতে দাঁড়ানোর প্রস্তাব নাকি তৃণমূল দিয়েছে, তাহলে এটাই বলা যায় যে প্রিয়াঙ্কার শুরুর আগেই রাজনৈতিক ভবিষ্যৎকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড়ানোর একটা পরিকল্পিত উদ্যোগ। তাহলে এই হচ্ছে ইন্ডি জোটের হাল হকিকত। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী কেজরিওয়াল মদ কেলেঙ্কারিতে তাকে বারবার ইডি রাখছে, তিনি চলে গেছেন এখন কোথাও একটা বিপাসনা করতে। 10 দিন নাকি তিনি ফোন ধরবেন না, খবরের কাগজ পড়বেন না। যেই ইডির তলব করে তখন তিনি ধ্যানমগ্ন হয়ে যান। তেজস্বীকেও নাকি ইডি তলব করেছে। লালু প্রসাদের জামিনের আর্জি খারিজ করার জন্য সিবিআই নাকি সুপ্রিম কোর্টে যাবে। এই সব রত্ন, এই যে নবরত্ন সভা ইন্ডি জোটের, হেমন্ত সোরেন তাকে বারবার ডাকা হচ্ছে, যাচ্ছি যাব করে যাচ্ছেন না, আদালতে যাচ্ছেন, আমায় রক্ষা কবচ দাও। এই হচ্ছে ইন্ডি জোটের শরিকি ঐক্য, যারা এখনো অবধি ঠিক করতে পারলো না যে কবে আসন সমঝোতার বিষয়টা চূড়ান্ত হবে, কোন কোন রাজ্যে আসন সমঝোতা নিয়ে সমস্যা হবে না, যেখানে সমস্যা হবে সেখানে কিভাবে সর্ট আউট করা যায়। আর অন্যদিকে দেখুন, এটা হলো 2 পৃথিবী। প্রধানমন্ত্রী নিজে উদ্যোগী হয়ে সাংসদদের সঙ্গে বৈঠক করছেন, প্রত্যেক রাজ্যের সভাপতিদের ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে প্রচারের কৌশল কি হবে, কিভাবে মানুষের কাছে পৌঁছতে হবে। একেবারে 2 পৃথিবী। বিরোধীদের ছন্ন ছাড়া দিশাহীন নেতৃত্বের প্রশ্নে জটিলতা, এটা একটা পৃথিবী। আর অন্যদিকে 2024-এর লোকসভা নির্বাচনে জয়ের হ্যাট্রিক করার জন্য মরিয়া বিজেপি নেতৃত্ব। আর নেতৃত্বের প্রশ্নে গণভোট হলে একথা বলার জন্য কোনো ভবিষ্যৎ দ্রষ্টা হওয়ার দরকার নেই, নরেন্দ্র মোদী বিরোধীদের 10 গোল দেবেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.